কমপ্লিটিং সেন্টেন্সেস, ঠিক আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এগুলো এখন বর্তমানে যেগুলো বোঝাচ্ছি সেগুলো চট্টগ্রাম বোর্ডে 2015 সালে এসেছিল। চট্টগ্রাম বোর্ড 2015। আমি তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, আমি এখানে শুধু তোমাদেরকে রুল গুলো বোঝাবার জন্য এই এক্সারসাইজ গুলো বা এক্সাম্পল গুলো এনেছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো রুল বুঝে করতে পারো। আমি এখানে সহজ সহজ কয়েকটা লাইন দিয়ে দিয়েছি, একটা দুটো করে দিয়ে দিয়েছি। যদি এগুলো পছন্দ হয় এগুলো লিখে মুখস্থ করতে পারো, অথবা তুমি তোমার মনের মতো করে যেটা তোমার কাছে সহজ মনে হয় রুল মেনে, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যে রুলটা আসবে সেই রুল মেনে তোমাকে সেন্টেন্সটা লিখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে কি, যদি সিকোয়েন্স মিলাতে হয়, সিকোয়েন্স মিলাতে হয় বলতে একটা পুরো একটা প্যাসেজ কমপ্লিট সেন্টেন্স করতে তোমার হয়তো 5টা সেন্টেন্স লিখতে হয়। এই 5টা সেন্টেন্স মনে করো যে তোমাকে ট্রি নিয়ে দেওয়া হলো, সেখানে যদি সিকোয়েন্স মিল রাখতে হয় বা লাইন, অর্থাৎ সবগুলো তোমাকে যদি ট্রি সম্পর্কে লিখতে হয় সে ব্যাপারে তোমাকে একটু নজর দিতে হবে। তুমি অন্য প্রসঙ্গে লিখলে সেটা ভুল হতে পারে, ঠিক আছে। তো এখন এখানে দেখো প্রথম সেন্টেন্সে কি বলছে, অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ লাভ, বিউটি অ্যান্ড পিউরিটি ইট ইজ। তাহলে তোমাকে এই অংশটুকু দেয়া আছে, বাকি অংশটুকু তোমাকে লিখতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা প্রাসঙ্গিকভাবে কমপ্লিট করতে হবে। সরি, এখন এই সেন্টেন্সটা কোন রুলের উপর নির্ভর করছে সেটা তোমাকে প্রথমে বের করতে হবে। এখন দেখো এখানে কি দিয়ে লেখা হচ্ছে, অ্যাজ দিয়ে। তাহলে এখানে তোমাকে বুঝতে হচ্ছে যে এই সেন্টেন্সের মধ্যে একটা ইঙ্গিত দেয়া আছে কোন রুলের উপর তোমাকে অন্য অংশটুকু বা বাকি অংশটুকু লিখে শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিসের উপর শেষ করতে হবে, অ্যাজ এর, ঠিক আছে। তাহলে আমি এটা প্রথমে তোমাদেরকে আন্ডারলাইন করে রাখলাম, বুঝালাম যে এটা অ্যাস এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ অ্যাস রুলের উপর ডিপেন্ড করে লিখতে হবে। তো অ্যাস রুলের ডিপেন্ড, এটা কি রুলটা কি দেখো, রুল অফ আনলেস, আনলেস, দাও, ইফ, অ্যাস, সিন্স, বিকজ, এটসেট্রা। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলোর কোনোটাই যদি থাকে তখন তোমাকে এই নিয়মের আন্ডারে সেটা করতে হবে। তাহলে নিয়মটা কি, এগুলো দিয়ে দুটি ক্লজকে যুক্ত করতে হলে, এখানে করতে হলে হবে উভয় ক্লজই সমজাতীয় টেন্স হয়, সমজাতীয় টেন্স হয়। অর্থাৎ একটা যদি প্রেজেন্ট টেন্স হয় অন্যটাও প্রেজেন্ট টেন্স হবে, একটা যদি পাস্ট টেন্স হয় অন্যটাও পাস্ট টেন্স হবে। এখানে দুইটা সেন্টেন্স দেখো, একটা যেমন ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ লাভ, বিউটি অ্যান্ড পিউরিটি, একটা সেন্টেন্স আছে। এবার ইট ইজ দিয়ে বাকি অংশটা তোমাকে পূরণ করতে হচ্ছে। যেহেতু এখানে দেখো ফ্লাওয়ার ইজ এ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে বাকিটাও তোমাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। তাহলে কি হচ্ছে দেখো, অর্থাৎ এক অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ ও প্রেজেন্ট টেন্সে হবে, এবং এক অংশ পাস্ট টেন্স হলে বাকি অংশ পাস্ট টেন্স হবে। তো এখানে লেখা আছে কি, অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ লাভ, বিউটি অ্যান্ড পিউরিটি, ইট ইজ লাভড বাই অল। ঠিক আছে, এটা সবার কর্তৃক ভালোবাসার পায় বা এটাকে সবাই ভালোবাসে। অথবা তুমি লিখতে পারো ইট ইজ নট হেটেড বাই অল, অর্থাৎ কারো দ্বারা এটা ঘৃণিত হয় না। এই ধরনের তুমি ছোটখাটো সেন্টেন্স নিজে যখন বাসায় বসে প্র্যাকটিস করবে তোমার মনের মতো ওই একটা সেন্টেন্স লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ তুমি যদি 4টা-5টা সেন্টেন্স লিখে রাখো হয়তো পরীক্ষার সময় গিয়ে তোমার কাছে সবগুলো এলোমেলো হতে পারে, বা মানে একটা লিখতে গিয়ে আরেকটা লিখবে ভুল হতে পারে। আর তাই আমার পরামর্শ হচ্ছে কি, তুমি সবসময় ইজি একটা জিনিস বা ইজি একটা লাইন লিখে সেটাই মুখস্থ করার চেষ্টা করবে, আমার মনে হয় সেটাই ভালো হয়। এবার দেখো এখানে বাকিটা কি, বি নাম্বার হচ্ছে দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন। তাহলে এবার তুমি কোনটার উপর ডিপেন্ড করবে, এখানে ডিপেন্ড করতে হচ্ছে দেয়ার এর উপর। তাহলে দেয়ারটা কিসের উপর, কোন রকম দেখো, রুল অফ দেয়ার, দেয়ারের নিয়ম। অর্থাৎ দেয়ার দিয়ে যদি কোনো
সেন্টেন্স কমপ্লিট করতে হয় বা দেয়ার রুলের আন্ডারে কোনো সেন্টেন্স কমপ্লিট করতে হয়, তাহলে সেটা নিয়ম কি? কিছু বাক্যে সত্যিকার এখানে সাবজেক্ট হবে, এই জায়গায় সাবজেক্ট হবে, এটা লেখা হয়নি এস ইউ বি জে ই সি টি, সাবজেক্ট দৃষ্টত হয় না, অর্থাৎ সাবজেক্ট দেখা যায় না। সেই সব ক্ষেত্রে দেয়ার ছদ্ম বা দেখো সিউডো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় বা সাবজেক্ট অর্থে ব্যবহার হয়। যেমন এখানে মনে কর দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন, এই যে এনি পার্সনের পরিবর্তে এখানে কিন্তু দেয়ার ব্যবহার হয়েছে। সুতরাং বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হচ্ছে কিভাবে দেখো, একটা রিলেটিভ প্রোনাউন হু দিয়ে সেটা তুমি কমপ্লিট করছো। যেহেতু এখানে পার্সন আছে, এনি পার্সন আছে, বাকি অংশটা তোমাকে কমপ্লিট করতে হলে হয়তো রিলেটিভ প্রোনাউনের একটা কি একটা পার্ট এনে বা একটা রিলেটিভ প্রোনাউন এনে সেটাকে কমপ্লিট করতে হবে। দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, অর্থাৎ এমন কোনো ব্যক্তি নাই বা এমন কোনো খুব কম ব্যক্তি আছে যে ফুল ভালোবাসে না, অথবা হু হেটস ফ্লাওয়ার, যারা ফুল ভালোবাসে। এখানে হু হেটস দিলে এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, এটা ফুল স্টপ হবে না, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। হু হেটস না, ফুল স্টপ, এখানে ফুল স্টপ ঠিকই আছে, হু হেটস ফ্লাওয়ার, ঠিক আছে। দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন হু হেটস ফ্লাওয়ার, অর্থাৎ যারা ফুল ঘৃণা করে এরকম তেমন কোনো লোক নেই বা হয় না, এই ধরনের। এবার দেখো we can turn our enemies into friends if we, এখানে কিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে? এখানে ডিপেন্ড করতে হচ্ছে তোমাকে if এর উপর। তোমরা if কন্ডিশনাল সেন্টেন্সটা পড়েছো, সুতরাং এখানে কিসের উপর ডিপেন্ড করতে হবে? if এর উপর। রুল অফ if, এখানে if এর রুলটা কিরকম? if যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দেখো we can turn our enemies into friends if we present flower, যদি আমরা তাদেরকে ফুল কি করি, ফুল দিই বা ফুল উপহার দিই, অফার ফ্লাওয়ার, তাদেরকে ফুল দিই। এই দুটো এখানে পার্ট আছে, যে কোনো একটা পার্ট তুমি নিতে পারো, উই প্রেজেন্ট ফ্লাওয়ার্স অথবা উই অফার ফ্লাওয়ার্স। ওকে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স বলে দেখো উই ক্যান টার্ন আওয়ার এনিমিস ইনটু ফ্রেন্ড ইফ উই প্রেজেন্ট, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে, প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্স হতে পারে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, ইফটা যদি সেন্টেন্সের শুরুতে বসে, ইফ সেন্টেন্সের শুরুতে বসলে প্রথম সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের পর একটা কমা বসবে, দ্বিতীয় সেন্টেন্সের পর ফুল স্টপ বসবে। কিন্তু ইফ যদি মাঝখানে বসে তাহলে কোনো কমা বসবে না। It is said that those who do not love flowers can kill anybody, মানে যে কোনো মানুষ হত্যা করতে পারে, ক্যান কমিট এনি ক্রাইম, যে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হতে পারে, ক্যান ডু এনি হার্মফুল টাস্ক, যে কোনো ক্ষতিকর কাজ করতে পারে। তাহলে এখানে তুমি যে কোনো একটা অংশ দিতে পারো এখান থেকে। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সে তুমি কিসের উপর ডিপেন্ড করবে? রুল অফ হু আছে, দ্যাট আছে, হুইচ আছে, হোয়াট আছে, তাহলে এখানে তুমি কিসের উপর ডিপেন্ড করবে? হু, হু এর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ হু এখানে কি রুলের মূল জিনিস। তাহলে এটা কিভাবে করতে হবে? স্ট্রাকচারটা হয় কিরকম দেখো, স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন, ভার্ব, অ্যান্টিসিডেন্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। তাহলে দেখো সাধারণত এখানে অ্যান্টিসিডেন্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? এই যে দ্যাট দিয়ে ব্যবহার হচ্ছে, একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার হচ্ছে, এটাকেই। তারপর এখানে কি হচ্ছে? সাবজেক্ট, ভার্ব, দেখো ইট ইজ সেড দ্যাট, তারপর রিলেটিভ প্রোনাউন দোজ হু, রিলেটিভ প্রোনাউন, ভার্ব ডু নট লাভ, তারপর অবজেক্ট ফ্লাওয়ার্স, তারপর কমপ্লিমেন্ট কি আসলো? ক্যান কিল এনিবডি।
ওকে, many people cultivate flowers because they can earn their livelihood. It is their earning source of income. It is profitable. যে কোনো একটা অংশ লিখতে পারো তোমার কাছে যে অংশটা সোজা মনে হয়, বা এখান থেকে না হোক তোমার কাছে যেটা সহজ হবে সেটাই তুমি লিখতে পারো। এখন এখানে রুলটা কি হবে? রুল অফ বিকজ। তাহলে এখানে কিসের উপর ডিপেন্ড করতে হবে? তোমাকে বিকজ এর উপর। আর সেটা কিভাবে হয়? সেন্টেন্সের প্রথম অংশে বিকজ থাকলে পরবর্তী অংশে এর কারণ লিখতে হয়। পরবর্তী অংশে প্রথম অংশের কারণ লিখতে হয়। তাহলে দেখো এখানে many people cultivate flowers, অনেক লোক ফুল চাষ করে। তাহলে ফলটা দেয়া আছে, কেন? তাহলে কেনটা সেটা পরে লিখতে হবে, কারণটা পরে লিখতে হবে। ওকে, এইবার দেখো চট্টগ্রাম বোর্ড 2016 সালে অর্থাৎ 2016 কি আসছে? 1971 is the year when। এবার তুমি কিসের উপর ডিপেন্ড করবে? when, রিলেটিভ প্রনাউন একটা when ডিপেন্ড করবে। এখন when এর সূত্রটা কি? রুল অফ when। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন when বা where প্লাস প্রপার নাউন অথবা প্রনাউন সাবজেক্ট ফর্ম, ভার্ব এক্সটেনশন, এরপরে কমা, তারপর ভার্ব অ্যাকর্ডিং টু ফার্স্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। স্ট্রাকচারটা তোমার কাছে যদি বড় মনে হয় তাহলে তুমি কি করবে? এই হোয়েনটা যখন দেখবে এটা অর্থ মনে করবে যখন বা তখন মনে করবে। তারপর এই যে 1971 সালের সাথে মিল রেখে যে কোনো একটা প্রাসঙ্গিক সেন্টেন্স লিখে নেবে। তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে যদি তোমার এই স্ট্রাকচার মুখস্থ রাখতে কষ্ট হয়। যেমন আমি তোমাদেরকে বুঝাতে পারি, 1971 সাল হচ্ছে সেই বছর যখন যখন তাহলে যেহেতু এটা অতীতকালের কথা বলা হচ্ছে, যখন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, অথবা বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয় বা হয়েছিল। ঠিক আছে, যে কোনো একটা তুমি লিখতে পারো। তারপর বি, বিটা তাহলে আমরা নিচের পেজে নিয়ে যাই। দাও Bangladesh has limited natural resources. These resources can help us make progress. এখানে কিসের উপর? রুলটা কি হবে? রুল অফ দাও। দেখো সেন্টেন্সে কি আছে? দাও। অর্থাৎ সেন্টেন্স দেখে তোমাকে রুলটা আইডেন্টিফাই করতে হবে। রুল অফ দাও, আনলেস একটু আগে পড়েছো, আনলেস, দাও, ইফ, অ্যাজ, সিন্স, বিকজ, এটসেট্রা, এগুলো দিয়ে দুইটি ক্লজ যুক্ত হলে উভয় ক্লজ এই সমজাতীয় টেন্স হয়। একটু আগে সেটা পড়েছো। অর্থাৎ এক অংশে প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ প্রেজেন্ট টেন্স হয়, এবং এক অংশ পাস্ট টেন্স হলে অপর অংশ পাস্ট টেন্স হয়। তো এখানে দেখো হ্যাজ লিমিটেড ইনকাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, এটা আছে অর্থে হ্যাজ। বাংলাদেশে অনেক কি প্রাকৃতিক রিসোর্স আছে, লিমিটেড ন্যাচারাল রিসোর্স অর্থাৎ সম্পদ আছে, যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য? আমাদের উন্নতির জন্য। হি ডাজ নট গেট এ গুড রেজাল্ট বিকজ, তাহলে এখানে কিছুর উপর তোমাকে নির্ভর করতে হচ্ছে, বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি। এখানে বিকজ দিয়ে শুরু হচ্ছে, প্রথম অংশটা দেয়া নেই, দ্বিতীয় অংশটা দেয়া আছে বিকজ থেকে। তাহলে বিকজ এর উপর এখানে তোমাকে ডিপেন্ড করতে হবে। আর বিকজ এর কারণ অর্থাৎ রুলটা কিরকম সেটা একটু আগেই পড়েছো, রুল অফ আনলেস, দাও, ইফ, অ্যাজ, সিন্স, বিকজ, এটসেট্রা। এগুলো দিয়ে দুটি ক্লজ যুক্ত হলে উভয় ক্লজই সমজাতীয় টেন্স হয়। অর্থাৎ এক অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ প্রেজেন্ট টেন্স হয়, এবং এক অংশ পাস্ট টেন্স হলে অপর অংশ পাস্ট টেন্স হয়। তো এখানে দেখো বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ আছে প্রেজেন্ট টেন্সে, আর সেজন্য এই প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স লিখতে হবে। হি ডাজ নট গেট এ গুড রেজাল্ট, সে ভালো ফল করতে পারে না বা ভালো ফল পায় না, কারণ এটা হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি। তাহলে এখানে দ্বিতীয় অংশে কারণটা দেওয়া আছে, আর সেজন্য প্রথম অংশে ফলাফলটা আমাকে লিখতে হচ্ছে। যদি প্রথম অংশে দেওয়া থাকতো তাহলে দ্বিতীয় অংশে আমাকে কারণটা লিখতে হতো। ঠিক আছে। ডি,
Be truthful if you want to get love from all. তো এখানে কিসের উপর ডিপেন্ড করতে হবে? এখানেও সেম দেখো ইফ এর উপর তোমাকে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখানেও দেখো ইফ, এখানে যে লাইনটা যেরকম হবে এখানেও সেরকম হবে। ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে বা ক্লজ টেন্সের পরবর্তী পরবর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সে একটা রুল। ওকে, এখানে এটার মতো ইফ এখানেও আছে, কিন্তু ইফ দিয়ে এখানেও প্রায় একই। দেখো এটাও কারণ বুঝে ইফ বি ট্রুথফুল ইফ ইউ ওয়ান্ট টু গেট লাভ ফ্রম অল, অর্থাৎ যদি তুমি সবার ভালোবাসা পেতে চাও তাহলে বি ট্রুথফুল সত্যবাদী হও। তাহলে এখানে কি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট লাভ ফ্রম, যদি তুমি পেতে চাও, তাহলে এটা কি, এটা একটা শর্ত। আর এখানে সেজন্য কি হতে হবে, একটা শর্ত আছে আর একটা ফলাফল আছে, বি ট্রুথফুল সত্যবাদী হও। তাহলে তোমাকে সত্যবাদী হতে হবে। His silence proves that he is guilty. এবার দেখো হু, রুল অফ হু, দ্যাট, হুইচ, হোয়াট, রিলেটিভ প্রোনাউন, স্ট্রাকচার। সেটা কিরকম ভাবে লিখতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন ভার্ব অ্যান্টিসিডেন্ট ভার্ব, অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। একটু আগে সেটা বুঝিয়েছি। তাহলে কি হবে, এখানে কিসের উপর তোমাকে লিখতে হচ্ছে বা কিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে, এই দ্যাট এর উপর। তাহলে সেটা এখন তুমি কিভাবে লিখতে হবে, হিজ সাইলেন্স প্রুভ, দেখো সাবজেক্ট, হিজ সাইলেন্স সাবজেক্ট, প্রুভ ভার্ব, তারপর এই অ্যান্টিসিডেন্ট দ্যাট এসেছে, তারপর রিলেটিভ প্রোনাউন হি এসেছে, তারপর ভার্ব এসেছে ইজ, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে গেছে। ওকে, এবার দেখো চট্টগ্রাম বোর্ড 2017, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড। তাহলে এই সেন্টেন্স তুমি কিসের উপর ডিপেন্ড করবে, অ্যাজ ইফ। তুমি জানো যে অ্যাজ ইফ একটা রুল আছে, অ্যাজ ইফ এর একটা রুল আছে, সেটা কি, রুল অফ অ্যাজ ইফ। অ্যাজ ইফ, অ্যাজ দাও এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডেফিনিট হয়, আর আর এর পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, তাহলে এটা তোমার খেয়াল রাখতে হবে, এখানে একটা হয় হবে। আমি সেন্টেন্সটা কমপ্লিট করি না হয়তো ভুলে। তাহলে হি প্রিটেন্ডস, সে এমন ভান করে, অ্যাজ ইফ যেন, এখানে এটা অর্থ কি, অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে যেন, যেন, হি ওয়্যার ম্যাড, সে এমন ভান করে যেন সে একটা পাগল। অর্থাৎ আসলে সে পাগল নয়, জিনিসটা সত্য নয়, এটা কাল্পনিক। তো সেটা যেটা সত্য নয়, কাল্পনিক বা অসম্ভব ঘটনা, সেটা কমপ্লিট করতে হলে কি করতে হবে, অ্যাজ ইফ দিয়ে করতে হবে। ইট ইজ হাই টাইম উই ডিড দ্য টাস্ক। তো এখানে ইটে শুধু তোমাকে দেয়া থাকছে ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম একটা সূত্র আছে, রুল অফ ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম এরপরে ভার্বের পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স। দেখো ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ এই কাজটি করার এইটাই হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম দিয়ে কি বোঝায়, উপযুক্ত সময়। ওয়াক স্লোলি লেস্ট, তাহলে এখানে তোমাকে ডিপেন্ড করতে হলে কিসের উপর, পুরো অ্যাজ ইট ইজ হাই টাইম এর উপর। ওয়াক স্লোলি লেস্ট, দেখো লেস্ট এখানে ডিপেন্ড করতে হচ্ছে তোমাকে লেস্টের উপর। বাকি অংশটা তোমাকে লিখতে হলে কি করতে হবে, লেস্টের সূত্রটা তোমাকে জানতে হবে। রুলস অফ লেস্ট। লেস্ট শব্দের অর্থ পাছে ঘটে তাই বা পাছে ভয় হয় যে। লেস্ট যুক্ত ক্লজ শুড বা, এখানে লেস্ট যুক্ত ক্লজে হবে শুড বা মাইট বসে। লেস্ট যুক্ত ক্লজে কখনো নট বসে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেখানে যে সেন্টেন্সে বা যে সেন্টেন্সের অংশে, যে অংশে লেস্ট থাকবে সেই অংশে কখনো নট বসে না। এক্ষেত্রে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হয়। নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হয়। ইনকমপ্লিট সেন্টেন্স প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট বা প্লাস শুড অথবা মাইট, এরপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তো দেখো ঠিক আছে কিনা। প্রথমে কি করতে হচ্ছে, ইনকমপ্লিট সেন্টেন্স ওয়াক স্লোলি লেস্ট,
ঠিক আছে। লিস্টের পরে কি আসবে? সাবজেক্ট, সাবজেক্ট ইউ, এরপরে কি শুড অথবা মাইট, দেখো শুড, তারপরে প্লাস ভার্ব, ফেল ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। এখানে দেখো ইউ, সাবজেক্ট, মাইট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, এরপর দেখো দোজ হু আর আইডল ক্যানট সাকসিড, রুল অফ হু, হোয়াট, দ্যাট, হুইচ, হোয়াট রিলেটিভ প্রোনাউন। তো এখানে কিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে তোমাকে? হু এর উপর, হু, হু রিলেটিভ প্রোনাউনের উপর ডিপেন্ড করতে হচ্ছে। দেখো সাবজেক্ট ভার্ব এটা একটু আগে করেছি, সুতরাং আর বুঝাচ্ছি না। সাবজেক্ট প্লাস ভার্ব অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন, ভার্ব অ্যান্টিসিডেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। আর দেখো সাবজেক্ট প্রথমে কি? দোজ হু, দোজ হু আর, দেখো দোজ হু রিলেটিভ প্রোনাউন আর, ভার্ব অ্যান্টিসিডেন্ট আর, আইডল রিলেটিভ প্রোনাউন দিয়ে এটাকে করা হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট ক্যানট সাকসিড। হ্যাড আই সিন ইউ বিফোর আই উড, এখানে তোমাকে শুধু এই অংশটা দেয়া থাকছে হ্যাড আই সিন ইউ বিফোর। তাহলে এখানে তোমাকে কিসের উপর ডিপেন্ড করতে হবে? তোমাকে হ্যাড রুলটা জানতে হবে। হ্যাড রুল, হ্যাড আই থাকলে কি হয়? হ্যাড আই, হ্যাড আই থাকলে কি রকম হবে বা হেড থাকলে কি রকম হবে? দেখো হ্যাড আই সিন ইউ বিফোর, এখানে রুল অফ হ্যাড, হ্যাড সেন্টেন্সের শুরুতে ইফ যদি এর মতো অর্থ প্রকাশ করে তাহলে বাক্য গঠনের স্ট্রাকচার হবে নিম্নরূপ: হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন, তারপর কমা সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ, এরপরে ভার্বের প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, এই ধরনের বসতে হবে। তাহলে এখানে কি বসছে দেখো, হ্যাড আই সিন ইউ বিফোর, যদি তোমার সাথে আমার দেখা হতো বা আমি তোমাকে এর পূর্বে দেখতাম, এর পূর্বে যদি দেখতাম, তাহলে এখানে কি বলছে? যদি দেখতাম, ইফ এর মতো অর্থ বোঝাচ্ছে। তাহলে এখানে প্রথমে দেখো হ্যাড বসছে, তারপর সাবজেক্ট আই বসেছে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সিন আসছে, তারপর ইউ বিফোর, কমপ্লিমেন্ট বা এক্সটেনশন আসছে, কমা হয়েছে, তারপর আবার সাবজেক্ট আই, তারপরে উড বা কুড বা মাইট, এখানে উড বসছে, হ্যাভ, এখানে হ্যাভ, এই এখানে হ্যাভ বসছে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ সাম মানি, বাকি অংশটুকু বসে গেছে। অথবা আই কুড হ্যাভ গিভেন ইউ দ্য মেসেজ, আমি তোমাকে সংবাদটা দিতে পারতাম। ওকে, আশা করছি যে এটা রুলটা বুঝাতে, রুলটা যদি তোমার মাথায় থাকে, তুমি যদি মনে রাখতে পারো, সেন্টেন্সটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো যত ইজি ভাবে সম্ভব হয়। My dear students, welcome to you. I'm Dilip from DKD English. I hope all of you are very good. Today's classes are আজকের আয়োজন, আজকের ক্লাসে যেটা পড়ানো হচ্ছে সেটা এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কমপ্লিটিং সেন্টেন্সেস। এই কমপ্লিটিং সেন্টেন্সেস যদি করতে হয় তোমাকে অনেকগুলো রুলস হয়তো জানতে হবে, কিন্তু সেই রুলস গুলো কিভাবে মনে রাখতে হবে, অর্থাৎ কিভাবে সহজে মনে রাখা যায়, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দিচ্ছি একদম প্রমাণ সহ। শুধু তোমাকে কি করতে হবে? জাস্ট ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা ছাড়া দেখতে হবে। তার ফলেই হয়তো তুমি পেতে পারো একটা ভালো পুরস্কার, আর সেটা হলো কি? কমপ্লিটিং সেন্টেন্সের যাবতীয় সহজ নিয়ম কানুন গুলো, আর কিভাবে ইজি ওয়েতে ইজি সেন্টেন্স লেখা যায়, এই কমপ্লিটিং সেন্টেন্স গুলোকে কমপ্লিট করার জন্য, সেটাই আমি তোমাদেরকে বোঝাতে চলেছি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে বলবো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তারপর এই ভিডিওটা দেখো। এরপরে তোমার যদি আরো প্রয়োজন হয়, অর্থাৎ অন্য কোনো কিছুর দরকার হলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখবে কি অনেকগুলো ভিডিও আছে,
অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখান থেকে যাচাই করো, বাছাই করো তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো, ওয়াচ করো। এরপর যদি মনে হয় কি হ্যাঁ এই ধরনের ক্লাসগুলো তোমার জন্য হেল্পফুল হবে, ইজি হবে, এই ওয়েতে শিখলে তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে, ভালো নম্বর পাবে বলে আশা করো, তাহলে যেটা সাবস্ক্রাইব করেছো সেটা সেভাবেই থাক, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে আবার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সূত্রের মাধ্যমে সহজভাবে। এরপর দেখো অল বোর্ডস চট্টগ্রাম 2018 ওকে, দেখো ইট ইজ ইংলিশ হুইচ, এতটুকু পর্যন্ত দেয়া আছে, বাকি অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে তোমাকে ডিপেন্ড করতে হবে কিসের উপর, এই হুইচ শব্দের, হুইচ এটা রিলেটিভ প্রোনাউন, এটার উপর ডিপেন্ড করতে হবে। তো এটা সূত্র আগে একটু আগে করেছো, সেটা নিশ্চয়ই খেয়াল আছে যে প্রথমে কি বসবে, এটার স্ট্রাকচার কোন ধরনের, সাবজেক্ট, ভার্ব, অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন, এরপরে ভার্ব, অ্যান্টিসিডেন্ট এবং প্লাস অবজেক্ট আর কমপ্লিমেন্ট। যেমন দেখো এখানে ইট ইজ ইংলিশ হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে কি হচ্ছে, এই হুইচ এর পরের অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হচ্ছে ভার্ব, এরপরে কি কমপ্লিমেন্ট। ওকে, অথবা কি হতে পারে, ভার্ব ইজ কল্ড ভার্ব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইজ ভেরি এসেনশিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে অংশটুকু তোমার কাছে সহজ মনে হবে বা ভালো মনে হবে সেটাই তুমি করবে, অথবা এটা ছাড়াও যদি তোমার কাছে ভালো কোনো সেন্টেন্স থেকে থাকে সুন্দর ইজি, আমার কথা হচ্ছে সবসময় ইজিটা লেখার চেষ্টা করবে যাতে ভুল না হয়। স্মার্ট লিখতে গিয়ে বা স্মার্ট ইংলিশ লিখতে গিয়ে যদি তুমি ভুল করো তাহলে সেই স্মার্ট ইংলিশ লেখার কোনো অর্থই হয় না, ঠিক আছে। এখন দেখো বি, but most of the students don't know how to, এখানে দেখো এখন কিসের উপর নির্ভর করতে হবে তোমাকে, how to এর উপর, how to, তাহলে how to দিয়ে কি বোঝাচ্ছে সেটা একটু খেয়াল রাখতে হবে তোমাকে। দেখো এই how to দিয়ে কিভাবে বোঝায়, কিভাবে, how to কিভাবে, তারপর এই ক্ষেত্রে how to এর পরে ভার্বের বেস ফর্ম বসবে অথবা প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাক্যের বাকি প্রাসঙ্গিক অংশটুকু লিখতে হয়। যেমন দেখো এখানে কি বলছে, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো, কিন্তু অনেক বেশিরভাগ ছাত্রছাত্রীরা জানে না হাউ টু কিভাবে, রাইট ইংলিশ কারেক্টলি শুদ্ধভাবে ইংরেজি লিখতে হয়, অথবা টু লার্ন ইংলিশ কিভাবে ইংরেজি শিখতে হয়, অথবা টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি কিভাবে ইংরেজি অভ্যাস করতে হয় বা অনুশীলন করতে হয়। ওকে, এখন দেখো সি, ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, যদি একজন ছাত্র বা ছাত্রী ইংরেজিতে ভালো করতে চায়, এখন বাকি অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এই অংশের মধ্যে কি আছে যেটার উপর তুমি ডিপেন্ড করবে, সেটা কি, সেটা হচ্ছে ইফ, যদি। তাহলে যদি একটা কন্ডিশনাল সেন্টেন্স জানো, ইফ দিয়ে ইফ যুক্ত সেন্টেন্সটা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স হয়, আর এই ধরনের তিনটা বা চারটা ইফ যুক্ত সেন্টেন্স আছে সবগুলো তোমাকে শিখতে হবে, কারণ হয়তো লক্ষ্য করছো যে ইফ যুক্ত সেন্টেন্স থেকে একটা না একটা আসেই প্রায় সময়। এখন এটার রুলটা কি, রুল অফ ইফ, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা নিশ্চয় মনে আছে, যে ভার্ব দিয়ে শুরু সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি বলছে দেখো, if a student wants to do হবে, এখানে wants to do well in English, he অথবা she has to practice English more and more, অথবা
লার্ন দ্য মেথড অফ লার্নিং ইংলিশ, অথবা লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি। টু ডু ওয়েল ইংলিশ হি অর শি কি হ্যাজ টু লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি। যে কোনো একটা অংশ তোমাকে লিখতে হবে, তবে এখানে খেয়াল রাখতে হবে হি অথবা শি হ্যাজ টু কিন্তু প্রত্যেকটা অংশ থাকবে। এখানে এই অংশটুকু এখানে থাকতে হবে, তা না হলে হয়তো তুমি ভুল করতে পারো। হি অর শি হ্যাজ টু, তারপর এখানে এই অংশটুকু লিখতে হবে, অথবা হি, এখানে হি অথবা শি হ্যাজ টু লার্ন, এখানে হি অথবা শি হ্যাজ টু লার্ন। এরপর দেখো ডি, আনলেস হি অর শি প্র্যাকটিসেস ইট, বাকি অংশটুকু কমপ্লিট করতে হবে। তাহলে এখানে কি আসছে দেখো, কিসের উপর ডিপেন্ড করবে তুমি, আনলেস এর উপর। আনলেস অর্থ কি, যদি না, যদি না। তাহলে এটা ওই ইফ যুক্ত সেন্টেন্সের মতোই হয়, বা দাও যুক্ত সেন্টেন্সের মতো। একটু আগে তো আমি বুঝেছি যে এখানের মধ্যে যেটাই থাকুক না কেন তুমি এই রুলের আওতায় ফেলতে পারো। এগুলো দিয়ে ক্লজ, দুটি ক্লজ যুক্ত হলে উভয় ক্লজই সমজাতীয় টেন্স হয়, অর্থাৎ এক অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ প্রেজেন্ট টেন্স হবে, এবং এক অংশ পাস্ট টেন্স হলে অপর অংশ পাস্ট টেন্স হবে। ঠিক আছে, এখানে দেখো শি প্র্যাকটিসেস ইংলিশ, প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সেহেতু এখানে কি হচ্ছে, পরের অংশটা হি অর শি কান্ট লার্ন ইংলিশ, কি সে ইংরেজি শিখতে পারবে না বা পারে না। ওকে, it is high time we started learning English systematically. এটার উপরে কিসের, এই সেন্টেন্সে কিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে, it is high time, একটু আগে পড়েছো। তাহলে দেখো আমি এই যে এতগুলো রুল তোমাদেরকে বুঝাচ্ছে, এখানের মধ্যে তোমার আরো একটা জিনিস বুঝতে হচ্ছে কি, কোন জিনিসগুলো বারবার করে আসছে, তোমরা সেইগুলো, সেই জিনিসগুলোর উপর বা সেই রুলগুলোর উপর একটু বেশি গুরুত্ব দেবে। ইট ইজ হাই টাইম এর পরে ভার্বের পাস্ট টেন্স হবে। তো দেখো ইট ইজ হাই টাইম, উই সাবজেক্ট, এরপরে কি হচ্ছে, স্টার্টেড ভার্বের পাস্ট ফর্ম, লার্নিং ইংলিশ সিস্টেমেটিক্যালি, অর্থাৎ ইংরেজি পদ্ধতিগতভাবে শেখার বা নিয়মগতভাবে শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বলতে এটাই উপযুক্ত সময় বোঝায়, বা এটা হচ্ছে একদম শেষ সময়, এই সময় শুরু না করলে হয়তো আর শেষ করা যাবে না, এটা এরকমই বোঝায়। চট্টগ্রাম বোর্ড 2019 বা 2019, ওয়াক ফাস্ট লেস্ট, তাহলে এখানে কিসের উপর ডিপেন্ড করতে হবে তোমাকে, লেস্ট। লেস্ট একটা সূত্র, এই শব্দটা একটা সূত্র, রুল অফ লেস্ট, একটু আগে সেটা করেছো। লেস্ট শব্দের অর্থ পাছে ঘটে তাই, বা পাছে ভয় হয় যে। লেস্ট যুক্ত ক্লজ শুড বা ক্লসে, এখানে এ হবে শুড বা মাইট বসে, লেস যুক্ত ক্লসে কখনো নট বসে না। এই ক্ষেত্রে ইনকমপ্লিট বাক্যকে বা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে নিচের স্ট্রাকচারটি অনুসরণ করতে হয়। সেটা কি, প্রথমে ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, তারপরে লেস্ট দিলে সেটা কি হবে, পরে সাবজেক্ট, এরপরে শুড বা মাইট বসিয়ে ভার্ব বসাতে হবে। এই ভার্বটা কিন্তু বেস ফর্ম হবে, সেটা খেয়াল রাখবে, যেহেতু শুড অথবা মাইট এরা হচ্ছে মডাল ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম হবে, তারপর বাকি অংশটুকু বসে যাবে। যেমন দেখো ওয়াক ফার্স্ট লেস্ট, এখানে সাবজেক্ট বসেছে ইউ, তারপর শুড বসেছে, এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে ফল ডাউন, অথবা ইউ শুড বি লেট লেট ইউর ক্লাস, এখানে বি ভার্বের বেস ফর্ম বসেছে। ইট ইজ হাই টাইম, আবারও দেখো কিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে তোমাকে, ইট ইজ হাই টাইম, এটা একটু আগে করেছো। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার প্লেন, উই স্টার্টেড আওয়ার জার্নি, যে কোনো একটা, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ইট ইজ হাই টাইম এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। দ্য ম্যান ওয়াজ সো উইক, একটু দেয়া আছে, বাকি অংশটুকু কমপ্লিট করতে হবে। এখানে কিসের উপর ডিপেন্ড করতে হবে, এই রুলটা জানতে হবে। সো ডট ডট দ্যাট, এতই যে, এতই যে, তাহলে এখানে দেখো তোমার কি আছে, সো উইক, তোমাকে দ্যাট দিয়ে বাকি অংশটা কমপ্লিট করতে হবে।
দ্য ম্যান সো উইক দ্যাট, স্ট্রাকচারটা কিরকম হয় দেখো, সেন্টেন্সের গঠন সাধারণত এরকম হয়, সো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্যাট, এটা খেয়াল রাখতে হবে, সো প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস দ্যাট, এরপরে অথবা সো দ্যাট, সো প্লাস ডট ডট দ্যাট, এর পরে একটা সাবজেক্ট এবং ভার্ব বসবে, অর্থাৎ মূল স্ট্রাকচারটা হয় এরকম, সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। The man was so weak that he could not speak, he could not walk, যে কোনো একটা অংশ, এখানে দুটো অংশ আছে, he could not walk একটা অংশ, he could not speak একটা অংশ, তুমি যে কোনো একটা অংশ লিখতে পারো। A stitch in time saves none, প্রভাব, এটা হচ্ছে প্রভাব অর্থাৎ প্রবাদ বাক্য, কিছু কিছু মুখস্থ রাখতে হবে, অর্থাৎ প্রভাব কিছু কিছু মুখস্থ রাখতে হবে। অনেকগুলো প্রভাব আছে যেগুলো পড়তে পড়তে দেখবে কি যে প্রভাব গুলো কম্প্লিটিং সেন্টেন্সে দিচ্ছে, সেগুলো মুখস্থ রাখলে হয়ে যায়। A stitch in time saves none, অর্থাৎ বলছে কি অসময়ের, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর বা 9 ফোর, এটা বুঝে saves none এই ধরনের বুঝে। As he was meritorious, he made a brilliant result in the examination. As, তাহলে এখানে কিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে তোমাকে, as, ঠিক আছে। তাহলে রুলটা তো একটু আগে পড়েছো, রুল অফ আনলেস, দাও, ইফ, as, since, because, etc. এগুলো দিয়ে দুটি ক্লজ যুক্ত হলে উভয় ক্লজই সমজাতীয় টেন্সে হয়, অর্থাৎ এক অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ প্রেজেন্ট টেন্স হবে, এক অংশ পাস্ট টেন্স হলে অপর অংশ পাস্ট টেন্স হবে। যেমন দেখো, as he was meritorious, পাস্ট টেন্স, কিভাবে বোঝাচ্ছে, was দিয়ে বোঝাচ্ছে, এটা পাস্ট টেন্স। he made a brilliant result in the SSC examination। তুমি তোমার মতো করে সহজ, এটা আমার কাছে সহজ মনে হচ্ছে বা আমি এখানে একটা দিয়ে দিলাম, তোমার কাছে যদি আরো একটা সহজ মনে হয় সেটাও তুমি লিখতে পারো, কিন্তু প্রাসঙ্গিক হতে হবে এই সেন্টেন্সের সাথে। as he was meritorious, যেহেতু সে মেধাবী ছিল বলে সে এটা করতে পেরেছে, অর্থাৎ কারণটা ছিল কি সে মেধাবী, পরবর্তীটা রেজাল্ট, একটা রেজাল্ট লিখতে হবে। ওকে, আশা করি এখন এই এতটুকুই আমি দিলাম চট্টগ্রাম বোর্ডে, এইগুলো শিখলে আমার মনে হয় কি কমপ্লিটেড সেন্টেন্সের বাকি অংশটুকু তোমরা করতে পারবে। প্র্যাকটিস করো, আর যদি মনে হয় এটা করার পরে আরো কিছু করতে পারো, এটা তোমার জন্য ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।